তাহলে আজকে আমরা দেখব আমরা যে কিওয়ার্ডগুলো এই সাইটে ইমপ্লিমেন্ট করেছিলাম সেই কিওয়ার্ডগুলো গুগলের সার্চে আসে কিনা। তাহলে কিওয়ার্ডগুলো দেখার জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ইনস্পেক্টে ক্লিক করছি। কিওয়ার্ডগুলো যেহেতু হেডের মধ্যে থাকে এই জন্য এই হেডের এখানে ক্লিক করব, তাহলে এটা ওপেন হবে। তো আমাদের প্রথম কিওয়ার্ডটা আছে রায়হানস টেক। এবার গুগলে যাই, এখানে লিখি কিওয়ার্ডের বাইরে। আসলে কিওয়ার্ডের এখন গুগলের কাছে তেমন কোনো মূল্য নেই। অন্য বিষয়গুলো হচ্ছে যেমন আমার সাইটের টাইটেল এবং পোস্টের টাইটেলগুলো লিখে যদি সার্চ করা হয় তাহলে আমাদের পেজটা আসবে। যেমন এখানে ব্লগ আছে, যদি কোনো পোস্ট থাকে, যেমন এই যে এখানে কিছু নাই, শুধু লেখা আছে ব্লগ পোস্ট টাইটেল। এই টাইটেলটা যা আছে সেটা যদি আমার পারমালিঙ্ক হয় তাহলে সেটা লিখে যদি আমি গুগলে সার্চ করি তাহলে আমাদের সাইটটা আসবে। বুঝতে পারছো? এই জন্যই পারমালিঙ্কের অনেক গুরুত্ব। যেমন এখানে যদি আমি লিখি যে ব্লগ হোম 1, এটা যদি আমার এটা ছাড়া আর কোথাও না থাকে বা অনেকগুলোতেও থাকে, আমারটাতেও আছে, তাহলে আমার লিস্টের মধ্যে এটা যেহেতু আছে, আমার সাইটটা যে কোনো একটা জায়গায় একদম শেষ পৃষ্ঠায় হলেও আমার সাইটটা আসবে এই লেখাটা দিয়ে। বুঝতে পারছো? তো এই জন্য পারমালিঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ। পারমালিঙ্কগুলো সবসময় অপটিমাইজ করার সময় খেয়াল করতে হবে পারমালিঙ্কগুলো যেন সঠিকভাবে লেখা হয়। তাহলে যেই পারমালিঙ্কটা যা থাকবে সেটাই আমার কিওয়ার্ডের কাজ করবে। এখন আর কিওয়ার্ডের জন্য নতুন কোনো ফ্যাসিলিটি নাই, গুগল কিওয়ার্ডের পরোয়া এখন করে না। তারপরেও যেহেতু কিওয়ার্ড একটা পার্ট, সেজন্য আমরা কিওয়ার্ডটা দেখি, টেস্ট করে দেখি যে এটা দিলে আসে কিনা। ঠিক আছে? ফার্স্ট পেজে নাই, সেকেন্ড পেজেও নাই, এই যে থার্ড পেজে এই যে দেখো যে আসছে রায়হানস টেক গেট সলিউশন। এটা হলো আমাদের সাইটের টাইটেল আর এই হলো সাইট। দেখো এই যে এখানে আমাদের ডিসক্রিপশন, এটা সুন্দরভাবে ডিসক্রিপশনটা আসছে। এখানে কিন্তু কিছু কাটা পড়েনি, যেমন এই এর নিচের সাইডটাই কিন্তু এখানে কাটা পড়ছে। বুঝে আসছে? তাহলে আমরা সঠিকভাবে সব কিছু করতে পারছি। এটা হলো প্রথমটা ছিল। তারপরে কি আছে? মূল কিওয়ার্ডে আমরা 3 পৃষ্ঠা পিছনে। হ্যাঁ, মূল কিওয়ার্ডে আমরা 3য় নম্বর পেজে আছি। হেড। আচ্ছা, আমি হোম পেজে আসতে হবে। এটা যেহেতু HTML পেজ, এই যে দেখো HTML পেজের প্রবলেম। এখানে HTML পেজের জন্য প্রত্যেক পেজে এই হেডের এলিমেন্টগুলো দিতে হয়, প্রত্যেক পেজে দিতে হবে। এটা শুধু হোম পেজে আছে, এই জন্য হোম পেজ দেখাচ্ছে, হোম পেজের বাইরে আর কিছু দেখাবে না। এই জন্য আমাদের HTML পেজ ব্যবহার না করে, অর্থাৎ স্ট্যাটিক পেজ ব্যবহার না করে আমাদের সব কিছু ডাইনামিক হওয়া উচিত। ডাইনামিক হলে এই টেনশনটা নেই যে কোনো পেজে বাদ পড়লো কিনা। কোনো পেজে আমার যদি কিওয়ার্ড দেয়া না হয় ভুলবশত, তাইলে কিন্তু সেই পেজের জন্য অপটিমাইজ হবে না, সেই পেজের জন্য ভিন্ন করে কাজ করতে হবে। আবার সেখানে যুক্ত করা না পর্যন্ত সেটা গুগলে দেখাবে না বা সেই ফ্যাসিলিটিগুলো আমরা পাবো না। এই জন্য ডাইনামিক সাইট ব্যবহার করতে হবে। ডাইনামিক সাইট ব্যবহার করলে কি সুবিধা, বুঝে আসছে? আচ্ছা, দ্বিতীয় কিওয়ার্ড হলো SEO সলিউশন হাটাজারি। এটাতে 1 নম্বরে থাকবো। এই যে দেখো SEO সলিউশন হাটাজারি, দেখো rayanstek.com।
ঠিক আছে, ফার্স্ট পেজের 4 নম্বর রোতে আমরা আছি। যাই হোক, এটাতে সার্চ ভলিউম কম, এই জন্য এটা নিয়ে খুশি হয়ে লাভ নেই। তারপর এটা দেখি, মানে এটা জানার উদ্দেশ্য, মানে দেখানোর উদ্দেশ্য হলো যে কিওয়ার্ড থেকে আমাদের সাইট আসছে, এটা হলো দেখানোর বিষয়। আচ্ছা, বেস্ট এসইও সলিউশন, এটার কম্পিটিটর বেশি, অনেক পিছনে থাকবো। সেটা আইটি অনেক দূরে থাকবো, তবে থাকবো, এটাই হলো হচ্ছে ফ্যাসিলিটি, এটা হলো আমাদের দেখার বিষয় যে আসি আমরা। এরপরে অপটিমাইজ করতে 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 দেখা যাবে যে এক সময় উপরের দিকে আসতে হবে। কিছু নাই, এই জন্য দেখো যে ভিডিও চলে আসছে কিন্তু সাইটটা আসেনি। আসবে, অনেক দূর যেতে হবে, অনেক আছে। হ্যাঁ, গর্জিয়াস হইলে তো সামনে চলে যাবে, গর্জিয়াস হিসাবে সবাই ব্যবহার করবে, সেই জন্য সামনে আসবে না। কম্পিটিশন তো বুঝতে হবে, কম্পিটিশন বেশি থাকলে তো আর আমারটা সামনে আসবে না। হুট করে কালকে এসেই কি সামনে একদম এসে বসা যাবে? এটা তো সম্ভব না। দশ নম্বর পেজে না থাকলে আর দরকার নেই। এগুলো সব পেজের টাইটেলগুলো এবং পারমালিঙ্কগুলো, এগুলো যদি ঠিক থাকে তাইলে কিওয়ার্ডের প্রয়োজন হয় না। কিওয়ার্ড যদি সাইটে একটাও না থাকে তাইলেও কোনো সমস্যা নেই। আমরা আজকে আরেকটা জিনিস দেখব যে অনলাইন অন পেজ চেক করে কিভাবে দেখা যাবে যে আমাদের অন পেজের কতটুকু কাজ হয়েছে বা কি কি ত্রুটি আছে, সেই বিষয়গুলো চেক করার অনেক টুল আছে, সেইগুলোর সাথে আজকে পরিচিত হব, কিভাবে সেটা দিয়ে দেখা যাবে যে আচ্ছা থাক, এটা আসবে না। তাইলে মোটামুটি আমাদের যেগুলো ছিল, আমাদের কিওয়ার্ডগুলো কাজ করছে গুগল থেকে, সেখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখি যে গুগলে সার্চ করি অন পেজ চেকার, অন পেজ চেকার সি হবে, একটু ভুল হয়েছে। অন পেজ চেকার লেখে এখানে আমি প্রথমটাই নেই, এটা আমি অনেকবার দেখছি, প্রায় আমি দেখি এটা। তো এটার মধ্যে দেখি কিছু সাপোর্ট পাওয়া যায় কিনা। তো এখানে আসো, এই যে ইউআরএল এর জায়গায় এখানে সাইটের ইউআরএলটা লিখতে হবে। আমি তাহলে এখানে লিখি rayhanstech.com। এবার চেক, কিওয়ার্ড লেখার দরকার নেই, ওটা অপশন। তো এখানেও সার্চ করছে, আমাকে 30 সেকেন্ডের মধ্যে রেজাল্ট দিবে বলছে। এখানে আমরা দেখতে পারবো আমাদের কাজগুলো কি পরিমাণ হয়েছে, মানে কোনো ত্রুটি আছে কিনা। তো চলে আসছে, এই যে দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন এসইও ফ্যাক্টরস, 4টা ইম্পর্টেন্ট জিনিস। নাম্বার 1 টাইটেল, মেটা ডিসক্রিপশন, টেক্সট, তারপরে হচ্ছে লিঙ্কস। তাইলে এগুলোর মধ্যে আমাদের কি অবস্থা? আমাদের টাইটেল ঠিক আছে, টাইটেল হ্যাজ দ্য রাইট লেন্থ, বুঝতে পারছো? টাইটেলের মানে টাইটেলের যতটুকু লম্বা হওয়া উচিত ততটুকু লম্বা ঠিক আছে, 54 ক্যারেক্টার্স। তারপরে হচ্ছে টাইটেল ট্যাগ হ্যাজ দ্য কারেক্ট নাম্বার অফ ওয়ার্ডস, 9টা ওয়ার্ড আছে, সেটা কারেক্ট আছে। এখান থেকে আমরা চেক করে দেখতে পারি সবকিছু। এই যে দেখো, দ্য মেটা ডিসক্রিপশন হ্যাজ দ্য রাইট লেন্থ 155 ক্যারেক্টার্স, 155 ক্যারেক্টারের মধ্যে ঠিক আছে।
The meta description has the correct number of words, 25. বুঝছেন? This is too short. The website text, ওয়েবসাইটের টেক্সটটা অনেক কম আছে এখানে, মানে আমাদের লেখা এখানে তো কিছু নাই আসলে, কি হবে এটা দেখে দুঃখ করে লাভ নেই, লিখতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। লিঙ্কস, ইন্টারনাল লিঙ্কস আছে 23। একটু আগে যে আমি বলছিলাম ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে আমাদের সাইটে দেখো এই যে এখানে একটা লিঙ্ক আছে, এটা একটা ইন্টারনাল লিঙ্ক, এটা একটা ইন্টারনাল লিঙ্ক, এটা একটা ইন্টারনাল লিঙ্ক। তবে আমরা যদি পোস্টে যাই, যখন আমরা কোনো পোস্ট করব তখন সেখানে এই যে পোস্টের এগুলোর মধ্যে বিভিন্ন জায়গায়, যেমন ধরো আমি এখানেই দেখে ফেলি উইকিপিডিয়া বাংলা ইংলিশটা দেখি। উইকিপিডিয়ার মধ্যে একটা সুন্দর করে ইন্টারনাল লিঙ্কগুলোকে সাজানো আছে ইংলিশ। তো ইন্টারনাল লিঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম একটু আগে যে তোমাদের যখন আমাদের সাইটে একটা জিনিস আসুক, এটা আমি দেখাই। এই যে দেখো এখানে একটা লেখা আছে, এর মধ্যে কতগুলো লিঙ্ক, এইগুলো সবুজ করা যেগুলো আছে, ব্লু করা, সবগুলোই কিন্তু লিঙ্ক। এর অর্থ কি? সে দেখতে 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 এখানে আসলো যে ট্রু গিলস। এখন সে গিলস সম্পর্কে একটু জানতে চাইতেছে, তার একটু আগ্রহ হলো, তখন সে এখানে ক্লিক করলো। তাইলে কি হলো? তার যে সময়, যেটা টাইম কনজামশনটা এখানে বেশি হয়ে গেল। এখানে সে আসছিল কিন্তু একটা বিষয় দেখার জন্য, এই বিষয়টা দেখতে দেখতে সে চিন্তা করলো যে গিলস সম্পর্কে আমি একটু জানি, তাহলে সে এখানে ক্লিক করলো। তাহলে 5 মিনিটের জায়গায় সেখানে 7 মিনিট কনজাম করলো। বুঝে আসছে? এটাই হলো সাইটের জন্য অনেক ভালো একটা দিক এসইও। তাইলে ইন্টারনাল লিঙ্কগুলো আমাদের থাকতে হবে পোস্টের মধ্যে। অপটিমাইজ করতে গেলে আমাদের সেখানে ইন্টারনাল লিঙ্কগুলো কিভাবে আছে, লিঙ্কগুলো বেশি করা, বা একদম আমাদের ডেনসিটি যে রুল আছে সেই ডেনসিটি রুল ঠিক করে আমাদের পর্যাপ্ত পরিমাণে লিঙ্ক বিল্ড করতে হবে, ইন্টারনাল লিঙ্ক। তখন আমাদের বাউন্স রেট কমে যাবে। তাহলে সেই জিনিসটা এখানে বলা আছে যে আমাদের কোনো ইন্টারনাল লিঙ্ক নেই। আরেকটা জিনিস এখানে দেখো যে আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে, আমি বলছিলাম আরেকদিন, তোমাদের মনে আছে কিনা জানি না। হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক হলো যেমন অনেক, তোমার কিছু নিতে হলে তোমাকে কিছু দিতেও হবে, তাই না? নেওয়া মানে আরেক সাইট থেকে তোমার সাইটে লোকজন আসছে, তো সেটা হচ্ছে তুমি নিচ্ছ। এখন তুমি আরেকজনকে দিতে হবে, আবার সেই ক্ষেত্রে তুমি আরেকটা নামি সাইট, যেমন ধরো হচ্ছে মোজের একটা লিঙ্ক তুমি এখানে দিয়ে দিলা, অথবা গুগল ফোরামের একটা লিঙ্ক তুমি তোমার সাইটে দিয়ে দিলা, তাহলে তোমার পেজ থেকে আরেকটা জায়গায় লিঙ্ক হচ্ছে। এই লিঙ্কটার নাম হলো আউটবাউন্ড লিঙ্ক। লিঙ্ক উইদাউট টাইটেল অ্যাট্রিবিউটস 23। লিঙ্কের মধ্যে টাইটেল নেই এরকম আছে 23। এটা মোটামুটি সমস্যার সৃষ্টি করে না। অল লিঙ্কস হ্যাভ এ লিঙ্ক, টেক্সট অর ইমেজ। যাই হোক, এগুলো এখানে লেখা আছে। নো ফলো লিঙ্কস ফাউন্ড, নো ফলো লিঙ্ক নেই। আচ্ছা, তারপরে হচ্ছে অফ পেজ ডাটা। অফ পেজ ডাটায় আমরা এখনো যাইনি, এগুলো সব শূন্য শূন্য আছে, থাকুক এগুলো এরকম। সোশ্যাল নেটওয়ার্কেও আমরা কাজ করিনি, এগুলো দেখো যে এখানে সব নাই, কিছু নাই। তারপরে এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের কিওয়ার্ডগুলো, এখানে দেখো যে কিওয়ার্ড সম্পর্কে আমি বলেছিলাম যে কিওয়ার্ড খুব একটা এখন কাজ করে না। এখানে দেখো আমরা কিওয়ার্ড দিছি, এই কিওয়ার্ডগুলো কিন্তু এগুলো সব ওয়ার্ড করা আছে, আলাদা আলাদা ওয়ার্ড, এবং সেগুলো থেকে কি পরিমাণ ডেনসিটি আমার এখানে আছে। ডেনসিটি মানে হচ্ছে একটা আর্টিকেলের মধ্যে আমাদের এই কিওয়ার্ডগুলো কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে সেটার একটা বিশ্লেষণ এখানে দেয়া আছে। তারপরে ভিজিবিলিটি, কোন কোন জায়গায় শব্দগুলোকে সরাসরি ব্যবহার করা হয়েছে সেগুলোর একটা লিঙ্ক। দাগটা কেন দিল সেটা তো বোঝা যাচ্ছে না। ব্যাপারটা হয়তো এরকম হতে পারে যে এটা হচ্ছে আমাদের হয়তো মেইন কিওয়ার্ড হিসাবে ওইটাকে আলাদা করছে। 11, আবার এখানে তো 23 আছে। ভিজিবিলিটি বেশি, হ্যাঁ এটাও হতে পারে। এখানে দেখো যে ভিজিবিলিটি 71, 56, এটার জন্য হয়তো এগুলোকে হাই স্কুলগুলোকে আলাদা করছে। ভিজিবিলিটি মানে হচ্ছে সরাসরি এই শব্দটা, যেমন এই আর্টিকেলে এখানে এসইও শব্দটা লেখা আছে,
তো এই আর্টিকেলের মধ্যে সরাসরি টেক শব্দটা আছে, এটার নাম হলো ভিজিবিলিটি। আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এখানে টেক শব্দটা একবার আছে, এই ওয়ার্ডের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে আরেকটা, এই সেন্টেন্সের মধ্যে আরেকটা, এই সেন্টেন্স। নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বুঝো না? মানে হচ্ছে নেটওয়ার্কের একটা ফ্রিকোয়েন্সি, মানে একটা জায়গা, এটার মধ্যে কতজন ব্রাউজার, কতজন মানে হচ্ছে ইউজার আছে, তো সেইগুলোকে একটা ফ্রিকোয়েন্সি ধরা হয়। যেমন আমরা এখানে যতজন আছে সবার একটা একটা মোবাইল আছে, তো সবাই আমরা ইউজার, তো এখানে হচ্ছে অতজনের ফ্রিকোয়েন্সি, এরকম আর কি। ফ্রিকোয়েন্ট শব্দের অর্থ হলো বারবার, বারংবার। তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখিয়েছে হেডিংস। আমরা বলছিলাম ওই যে H1, 2, 3 এগুলোর ভালো একটা গুরুত্ব আছে সার্চ ইঞ্জিনে। তো H1 মানে হচ্ছে টাইটেল ট্যাগ একটা পাওয়া গেছে, সেটা ওকে আছে, এবং H2 টেল এগুলো মিসিং আছে, এগুলো ঠিক করা হয়নি। এরকম যেখানে যেখানে যেমন H1 ট্যাগ মিসিং আছে, এখানে আমরা সেখানে টাইটেলের মধ্যে কোথাও হয়তো বা এই যে ক্যাপশনের এখানে আমরা H2 ব্যবহার করছি, H1 ব্যবহার করিনি। এটা আমরা ইচ্ছা করলে, যেমন আমি সাইটে যাই, এটা একটু বুঝাই। যেমন দেখো এখানে ক্যাপশন আছে, এই ক্যাপশনটা সিলেক্ট করি, এখানে ইনস্পেক্টে যাই, এইখানে দেখো এই যে H2 দেয়া আছে, বুঝতে পারছো? এখানে যদি H1 থাকতো তাহলে কিন্তু এখানে রাইট সাইন থাকতো, এখানে আর এই আমাদের রেড মার্কিং থাকতো না। অর্থাৎ আমাদের এখানে উচিত ছিল H1 ব্যবহার করা টাইটেল হিসেবে। এটা স্যার কার দোষ? আমার দোষ নাকি যে ওয়েবসাইটই করছে তার? না, দোষ বলা যায় না, কারণ হচ্ছে ওর মতো কাজ করছে। আমাদের যখন অপটিমাইজ করতে হবে তখন তাকে নোট করতে হবে যে ভাই এটা এইভাবে করো, অথবা আমরা যদি HTML জানি তাহলে আমরা নিজেরাই করে নেব। একটু একটু জানা উচিত, সেজন্যই আমি তোমাদেরকে একটু প্রথম দিকের ক্লাসগুলোতে একটু দেখাইছি, সেখান থেকে আইডিয়া হয়েছে অন্তত। এটা দিয়েও অনেকগুলো কাজ সারা যাবে। হ্যাঁ, H1 লিখে দিলেই হবে, তবে H1 লিখে দিলেই সেখানে সাইজটা বেড়ে যাবে, ফন্টের সাইজটা, তো সেটাকে কন্ট্রোল করার জন্য আবার CSS ব্যবহার করতে হবে। যাই হোক, তো সেইগুলো জেনে নিও একটু একটু করে। অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, দেখে নিও বেসিকগুলো, অথবা আমার কিছু টিউটোরিয়াল হবে লাইভ ক্লাসের, সেগুলো দেখো। আচ্ছা, তো বাকিগুলো এগুলো হচ্ছে ইমেজ ট্যাগের মধ্যে আমরা এখানে 7টা ইমেজ ব্যবহার করছি পিকচারে, এখানে 3টা আর এখানে মনে হয় 4টা 5টা। এই ইমেজগুলো এখানে 7টা ইমেজ পাইছে, 7টা ইমেজের মধ্যে অল্টার অ্যাট্রিবিউট ছাড়া পেজ পাইছে, অর্থাৎ অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়নি এরকম ইমেজ পাওয়া গেছে 0টা, মানে হচ্ছে এমন কোনো ইমেজ পাওয়া যায়নি। তাহলে এটা আমাদের জন্য ভালো কাজ, আমরা হচ্ছে অল্টার দিয়েই রাখছি সবগুলোতে। আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। তো টাইটেল অ্যাট্রিবিউটটা খুব বেশি প্রয়োজন না, তারপরেও আমরা যখন ওয়ার্ডপ্রেস ব্যবহার করব তখন সেখানে কিন্তু আমরা দেখব যে টাইটেল, ক্যাপশন এবং ডিসক্রিপশন লেখার 3টা ফোল্ডার, 3টা বক্স আছে, সেখানে আমরা লিখে দেব। এটা যদি একটু দেখতে চাও তাহলে আমার একটা সাইট আছে, আমি সেই সাইটটা ওয়ার্ডপ্রেসে করা, আমি একটু দেখি তোমাদের বিষয়টা যাতে বুঝে আসে। kafalahub.com/wp-admin, এটা আসুক, আমরা পরের গুলো দেখি। তারপরে হচ্ছে সিমান্টিক ট্যাগস। এখানে হচ্ছে এখানে দেখো যে পি ট্যাগ আছে 7টা। পি ট্যাগ হলো প্যারাগ্রাফের জন্য, স্ট্রং ট্যাগ পাওয়া গেছে একটা, এগুলো থাকা উচিত। এই অ্যাট্রিবিউট গুলো থাকলে, যেমন হচ্ছে ব্লক কোড হচ্ছে কোনো কোটেশন লেখার জন্য। কোটেশন আমাদের এখানে কোথাও কোনো পোস্টে নেই, আমরা কোটেশন EM এবং সাইটগুলো এগুলো ব্যবহার করব। মানে অনেক গুরুজনের লেখাকে আমরা আলাদা করে লিখি না, সেটা হচ্ছে কোটেশন। অথবা কোনো কোড, যেমন HTML এর একটা কোড আমরা আলাদা একটা বক্সে দেখালাম, তো সেখানে ও কোথায় গেল? আচ্ছা, তো সেইগুলো আমরা এখানে ব্যবহার করব। আর HTML5 হচ্ছে আমাদের কিছু নতুন ট্যাগ আছে, সেগুলোকে ব্যবহার করলে ভালো। সেগুলো এখানে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় আর নেই, যেগুলো ছিল উপরের গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, মেটা কিওয়ার্ডস, এটা হচ্ছে
মেটা কিওয়ার্ডস এখানে নেই। আমরা মেটা কিওয়ার্ডস দিছি তো। এটা এখানে লেখা আছে, দেখো যে গুগল ডাজন্ট কেয়ার। এগুলো ওই যে আমি বললাম যে কিওয়ার্ড নিয়ে গুগল করে না খুব বেশি একটা, তারপরেও আমাদের কাজে আসে, অর্থাৎ সার্চ থেকে আমাদের অন্তত কাজে আসে, গুগল কেয়ার করুক চাই না করুক। এরপরে হলো ডোমেন এজ, এগুলো গুরুত্বপূর্ণ, যে কতদিন হলো আমাদের ডোমেনের বয়স, সেটাও একটা ফ্যাক্টর, জনপ্রিয়তার একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, রেশিও, হ্যাঁ কোড অথবা টেক্সটের রেশিও, টেক্সট রেট কতটুক আছে, টেক্সট কতটুক ইমেজ আছে আর কতটুক হচ্ছে অন্যান্য কোড আছে, সেইগুলো এখানে আলাদা করে দেখছে। অর্থাৎ টেক্সট মানে হলো আমাদের এই যে ধরো এই লেখা, এগুলো কতটুক আছে, ইমেজ কতটুক আছে, ভিডিও কতটুক আছে, পিকচার কত, এগুলো আর কি, এগুলো কত পার্সেন্ট আছে শতকরা হিসেবে এখানে দিয়ে রাখছে। তারপরে HTML এরর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। HTML এরর যেন পেজে না থাকে। এখানে দুইটা এরর আছে, কি কি আছে সেটা এখানে এখানে হয়তো দেয়া থাকবে। ডেটা প্রোভাইডেড বাই W3C ভ্যালিডেটর। আচ্ছা, এখানে দেখো আরো যে বিষয়গুলো আছে, robots.txt, এখানে robots.txt আছে, এটা থাকা উচিত তো আছে, সেটা আমরা আরেকদিন দেখবো। যে ওই আমাদের আরেকটা সাইটে যে সমস্যা আছে সেটা একদিন আমি লাইভ ঠিক করে দিয়ে এটাকে দেখাই দিব, সেখান থেকে দেখলে ভালো হবে। মেটা রোবোটিক্স জাতীয় এগুলো, CSS, জাভাস্ক্রিপ্ট এবং ফ্লাশ, এগুলো হচ্ছে বিভিন্ন স্ক্রিপ্ট, এগুলো ব্যবহার করা হয়েছে কিনা, কতটুকু আছে, কোথায় ভুল আছে, সেইগুলো এখানে দেয়া আছে। ফ্রেমের ব্যবহার নেই এখানে। মোবাইল SEO, এটাও গুরুত্বপূর্ণ, যে গুগল would find a mobile version of the website। একটা ওয়েবসাইট মোবাইলে যখন সাপোর্ট করবে সেটা গুগলের কাছে একটা ভিন্ন মর্যাদা রাখে, ঠিক আছে। এই যে দেখো এখানে যদি এতটুকু স্ক্রিনের একটা মোবাইল কেউ আমাদের সাইটটা ভিজিট করে, তাহলে সে সুন্দরভাবে দেখতে পাবে, কোনো দিকে কাটা পড়বে না। আমি আরেকদিনও দেখাইছিলাম এই বিষয়টা, রেসপন্সিভ ডিজাইন কেমন হয়। তো এখানেও দেখো, এটা যখন আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি, সবগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে আসছে, কোনোটা বাইরে পড়ে যায় নাই, কাটা পড়ে নাই, বুঝে আসছে। এইটাকে বলা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, আর মোবাইল ফ্রেন্ডলি হলে সেটা গুগল ফ্রেন্ডলি বা SEO ফ্রেন্ডলি ওয়েবসাইট হয়। তো এই সব কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমরা যখন কোনো সাইটের কাজ করব তখন এই বিষয়গুলো বিভিন্ন এই টুলগুলো অনেক ভালো। এখান থেকে যেমন আমরা সুন্দর একটা আইডিয়া পেলাম যে আমাদের সাইটটা আসলে কতটুকু অপটিমাইজ করা হয়েছে আমাদের সাইটটাকে। তো এরকম আরও টুল আছে যেগুলোতে পেইড টুলও আছে, সেগুলো দিয়েও আমরা টেস্ট করতে পারি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাজের গতি কতটুকু কাজ করছি আর কতটুকু বাকি আছে। আচ্ছা, তাইলে ওখানে আমরা একটু দেখি, এখানে দেখি যে ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে ইমেজ অপটিমাইজেশনের জন্য কতটুকু সুবিধা আছে। সেখানে আমরা কি কি ট্যাগস লেখার জায়গা পাবো, যেগুলো আমাদের HTML এর হলেও অনেক গুরুত্বপূর্ণ। তো এটা দেখো, আমি এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে পোস্ট, এই যে পোস্ট অপশন আছে, এখান থেকে লিখে পোস্ট করলে আরেকটা পেজ তৈরি হয়ে যায়, সেখানে HTML লিখতে হয় না, ঠিক আছে। তো আমি যাব হচ্ছে মিডিয়াতে, কারণ মিডিয়াতে আমি একটা পিকচার যোগ করব অথবা একটা পিকচার দেখব। তো দেখলে সেখান থেকে বোঝা যাবে যে একটা পিকচার অপটিমাইজ এখানে কিভাবে করতে হয়। আচ্ছা, আমি লাইব্রেরিটা দেখি, লাইব্রেরির মধ্যে আমার পিকচার আছে অনেক, সেখান থেকে আমি দেখব। এই যে দেখো, এটা একটা পিকচার। তো এটাতে যখন আমি ক্লিক করলাম তখন এই যে এই অপশনগুলো, এই সুযোগগুলো আমাকে দিছে, আমি এখানে লিখে রাখছি। এটা হলো URL, ঠিক আছে। URL এর মধ্যে URLটা কেমন হবে এটা হচ্ছে অটোমেটিক আসবে। বাকি শিরোনামটা হলো, শিরোনামের ইংরেজি হলো টাইটেল। আমরা যেটা এখানে দেখছিলাম যে আমাদের নোট করেছে যে ইমেজের কোনো টাইটেল ট্যাগ মিসিং আছে, আমরা দেখলাম না একটু আগে, আবার খুঁজতে হবে কোথায় আছে এটা। IMG, এই যে টাইটেল অ্যাট্রিবিউট, 7টা ইমেজে আমরা কোথাও টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করিনি। তো সেখানে টাইটেল অ্যাট্রিবিউটটা খুব গুরুত্বপূর্ণ না, তারপরেও
এখানে দেখো যে সুযোগটা আছে, তো আমরা সুযোগ যেহেতু আছে আমরা এখানে টাইটেল ব্যবহার করব। টাইটেল মানে হচ্ছে ইমেজের নামটা আর কি। তো এইখানে লিখলেই আমার টাইটেলটাকে চলে যাবে। ক্যাপশন লেখা যাবে, এখানে ধরলে মাউস যখন ইমেজের উপরে রাখবো তখন ওর নিজের পরিচিতিটা আমাদের বলে দিবে, সেটা হলো ক্যাপশন। আর এই যে অল্টার টেক্সট, এই অল্টার টেক্সটটা হলো অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে থাকবে। ALT তারপরে যে আমরা সমান দিয়ে কোটেশনের মাঝখানে যেটা লিখি সেটা আমরা এখানে লিখে দেব। আর এখানে আছে ডিসক্রিপশন, বিবরণ। তো এই সব কিছু ঠিক করে যদি আমরা কোনো ইমেজকে যুক্ত করি আমাদের সাইটে, তাহলে আমরা এটাকে ফুললি অপটিমাইজড ইমেজ আমরা পাবো। ঠিক আছে? তো এর ফলে কি হবে, আমরা যখন গুগলে কখনো সার্চ করব, যেমন আমি যদি সত্যের আহ্বান লিখে সার্চ করি, সত্যের আহ্বান, তাইলে সে আমাকে কিন্তু সত্যের আহ্বান সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দিচ্ছে। চিত্রে যদি যাই অর্থাৎ ইমেজে, তখন এই যে দেখো এই ইমেজগুলো, এগুলো সব সত্যের আহ্বানের ইমেজ। তো সে গুগল কিভাবে চিনলো? অল্টার অ্যাট্রিবিউট বা অল্টার ট্যাগের সাহায্যে সে চিনলো যে এগুলো সত্যের আহ্বান। বুঝতে পারছো ব্যাপারটা? এই হলো আমাদের কাজ। তাহলে আমি এখানে এটা যেহেতু বোঝা হয়ে গেছে, আমি লগ আউট করে দিই। আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করবো, ওয়ার্ডপ্রেসের এসইও করব, সেটা আমরা দেখব ওয়ার্ডপ্রেসে এসইও কেমন হয়। আচ্ছা, তাইলে এই চেকলিস্ট থেকে আমরা মোটামুটি ভালো একটা আইডিয়া পাবো, কাজের গতি সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকবে, বাকিটা পরবর্তী ক্লাসে আমরা আবার আলোচনা করবো অন্য বিষয়গুলো।